পেশাজীবীদের সংহতি বুয়েটেও অচলাবস্থা এবং নাগরিক সুবিধা বঞ্চিত রাজধানী ৫,০০০ বস্তির প্রায় ৪০ লাখ মানুষ বিশেষ প্রকল্প নিতে সরকারের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে স্ত্রী তাহমিনা রুশদী লুনা ও তার পরিবারকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী এই আশ্বাসে আস্থা প্রকাশ করে ইলিয়াস পত্নী বলেন, স্বামীকে ফিরে পেতে তিনি আশাবাদী। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎটি হয় গণভবনে তার অফিস কক্ষে। প্রধানমন্ত্রী এ সময় তাহসিনা রুশদীর লুনাকে বুকে টেনে নিলে কান্নায় ভেঙে পড়েন 14 দিনেও স্বামীর সন্ধান না পাওয়া স্ত্রী। অশ্রুসজল হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। ইলিয়াস আলীর ছেলেমেয়েকে কাছে টেনে নিয়ে শেখ হাসিনা আশ্বাস দেন তাকে খুঁজে বের করার। স্বামী নিখোঁজের ঘটনায় মুষড়ে পড়া স্ত্রী লুনা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন তিনি তার প্রতি আস্থা রাখতে চান। দেশবাসীর কাছে স্বামী ইলিয়াস আলীর জন্য দোয়াও চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। উনি সর্বপ্রকার উনি চেষ্টা করবেন, সেটাই আমাকে বলেছেন। আপনারা কি প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর আপনার কি মনে হচ্ছে যে আপনার স্বামীকে ফিরে পাওয়ার ব্যাপারটা আর আশাব্যঞ্জক হয়েছে বা এরকম কোনো? আমি আশা রাখছি, দোয়া করবেন, আমি আশা রাখছি। পরে প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী সাংবাদিকদের আরো বিস্তারিত বলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রাজনীতির চাইতে মানবতা তার কাছে অনেক ঊর্ধ্বে এবং একজন মানুষ হিসাবে এই মানবতাকে প্রাধান্য দিয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি মনে করেন যে নাগরিকের কোনো ধরনের ক্ষতি হলে সে ব্যাপারে লক্ষ্য রাখা, কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা এটি সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্বতভাবে কাজ করে যাচ্ছেন। সাক্ষাতের সময় ইলিয়াস আলীর স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে ছাড়াও ছোট ভাই আকসির আলী, 1 শ্যালিকা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে অভিযান আর জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পার হচ্ছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান অভিযান। তদন্ত কর্মকর্তারা আদালতে দেয়া অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইলিয়াসের উদ্ধার হওয়া গাড়িটিতে পেছন থেকে আঘাত দেওয়ার চিহ্ন রয়েছে। রিপোর্ট করছেন দীপু সারোয়ার। 16 দিন পার হলেও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান মেলেনি। বনানী থানায় ইলিয়াসের স্ত্রীর করা জিডির ব্যাপারে আদালতের নির্দেশ মেনে 48 ঘণ্টা পর পর অগ্রগতি প্রতিবেদন আদালতে দিচ্ছে পুলিশ। বুধবার এ সংক্রান্ত 6ষ্ঠ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বনানী থেকে উদ্ধার হওয়া ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পেছন থেকে আঘাত করা হয়েছে। এতে আরও বলা হয়, 17 এপ্রিল সিলেট থেকে বিমানযোগে ঢাকায় আসেন ইলিয়াস। রাত 9:45টায় তিনি বাসা থেকে বের হয়ে যান রূপসী বাংলা হোটেলে। সেখান থেকে বের হন রাত 11:15টায়। এ সময় তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা এই জিডির অগ্রগতি প্রতি 48 ঘণ্টা পর পর বিজ্ঞ আদালতে দায়ের করছি। তদন্তের স্বার্থে এর অগ্রগতি এখন আমরা প্রকাশ করছি না, তবে আমরা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এই তদন্ত কার্যক্রম করছি। এদিকে র্যাব বলেছে, ইলিয়াস আলীর সন্ধানে খুঁটিনাটি অনেক বিষয় খতিয়ে দেখছেন তারা। ঢাকা ও গাজীপুরে চালানো হয়েছে 3টি অভিযান। ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে আমাদের টিমগুলো কাজ করা শুরু করেছে। একাধিক টিম কাজ করছে র্যাবের। একইভাবে আপনার পুলিশ, ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর টিমগুলো কাজ করছে। আমরা গাজীপুরে একটা অপারেশন করেছিলাম যৌথভাবে র্যাব, পুলিশ এবং তার পরিবার সদস্য মিলে। আর এরপরে আরো 2টা অভিযান করা হয়েছিল আপনার ঢাকাতে, তার একদিন পরে। এই 3টা অভিযানই আমরা র্যাবের মধ্যে করেছি। ইলিয়াস আলীর সন্ধানে র্যাব, পুলিশ সহ গোয়েন্দারা নানা জায়গায় অভিযান চালালেও 2 সপ্তাহেও কোনো আশার কথা শোনাতে পারেননি তারা। একটা সময় এমন ছিল। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। আগামী 6 মে আবারও দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নতুন এ কর্মসূচি দেয়া হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোট নেতারা। গোলাম মুর্শিদের রিপোর্ট।
নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দের নামে মামলা দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীতে এ সমাবেশ। এতে জোট নেতারা বলেন, আওয়ামী লীগ অতীতের মতো আবারও জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দল দমনে নেমেছে। সরকার নিজেই সচিবালয় ও প্রধানমন্ত্রী অফিসের সামনে নাটক সাজিয়ে বিরোধী দলের উপর দায় চাপানোর ষড়যন্ত্র এঁটেছে বলেও অভিযোগ করেন তারা। এই সরকার যখনই জনপ্রিয়তা হারায়, এই দলের সরকার তখনই মানুষকে হত্যা করে খুন করে। আওয়ামী লীগকে বুঝতে হবে তারা রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি অভিযোগ করেন, রেলওয়েতে সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারি ধামাচাপা দিতেই ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। ইলিয়াস আলীকে ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। আগামী 6 মে 2012 রবিবার সারা ঢাকা সহ সারা দেশে থানায় থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং সেই দিন আমাদের কঠোর কর্মসূচি ভবিষ্যতের জন্য ঘোষণা করা হবে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। তালিকায় না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জোটের শীর্ষ নেতাদের আগাম জামিন আবেদনের শুনানি করতে অপারগতা জানিয়েছে হাইকোর্ট। এদিকে বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের আগাম জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টে অপর একটি বেঞ্চ। মাহমুদ শরীফকে সঙ্গে নিয়ে ফারাহ হোসেনের রিপোর্ট। সপ্তাহের শুরুতে সকাল সন্ধ্যা হরতালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ের গেটে বোমা হামলার ঘটনায় মামলা হয় বিএনপির শীর্ষ কজন নেতার বিরুদ্ধে। এই মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের আগাম জামিনের আবেদন হাইকোর্টে সকালে বিচারপতি সিদ্দিকুর রহমান ও বিচারপতি এ.কে.এম. শাহিদুল হকের বেঞ্চে উপস্থাপন করা হয়। কিন্তু দিনের কার্যতালিকায় মামলা না থাকায় বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মামলার শুনানিতে অপারগতা প্রকাশ করেন। পরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চে এই আবেদন উপস্থাপন করেন বিএনপির আইনজীবীরা। কিন্তু এই মামলার শুনানি গ্রহণে এই বেঞ্চের এখতিয়ার নেই বলে জানান বিচারপতিরা। এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ব্রিফিংয়ে অভিযোগ করেন, হাইকোর্টের প্রথম বেঞ্চ আবেদনের শুনানি করতে বিব্রত বোধ করেছে। যে আদালতের এই এখতিয়ার আছে সেই আদালতে আমরা গেছিলাম এবং সেই আদালতে একজন বিচারপতি তিনি এই মামলা শুনানিতে বিব্রত বোধ করেছেন। এরপরে আমরা শুনতে পারলাম যে আরেকটি বেঞ্চে নাকি নতুন করে এখতিয়ার দেওয়া হয়েছে। সেই বেঞ্চে আমরা যখন গেলাম আমাদেরকে বলা হলো যে তারা এখনো সেই ধরনের কোনো আদেশ পান নাই। এদিকে দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের আগাম জামিনের জন্য আবেদন করা হয় হাইকোর্টে। বিচারপতি আনারুল হক এবং বিচারপতি মুজিবুর রহমান মিয়ার বেঞ্চে আবেদনের শুনানি শেষে 9 মে পর্যন্ত খোকনের জামিন আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি আনারুল হক। কিন্তু অপর বিচারপতি জামিন দিতে দ্বিমত প্রকাশ করায় এ বিষয়ে বিভক্ত আদেশ দেয় আদালত। এটা আমাদের দুর্ভাগ্য, কারণ অ্যান্টিসিপেটরি বেলে এই আমি 52 বছর প্র্যাকটিস করছি, এই প্রথম দেখলাম যে অ্যান্টিসিপেটরি বেলে ডিসেন্টিং জাজমেন্ট। মামলার শুনানিকালে খোকনের জামিন না দেওয়ার বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তবে জামিনের ব্যাপারে আদেশ বিভক্ত হলেও এ সময়ে তাকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। যদি তাকে দেওয়া হয় তা আরো 36 জন এসে বলবে যে আমরা একই স্ট্যান্ডিং আছি, কাজে আমাদের বেল দেয়। এদিকে মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা আদালতে উপস্থিত হতে পারেন, এজন্য সকাল থেকেই হাইকোর্ট এলাকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ফারাহ হোসেন, বৈশাখী নিউজ, ঢাকা। পাবলিক পরীক্ষার সময় হরতাল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল না করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে বিরোধী দলের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পুলিশের আইজি এবং শিক্ষা, স্বরাষ্ট্র ও সংসদ সচিবকে এই রুলে জবাব দিতে বলেছে আদালত। হাইকোর্টে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
জনস্বার্থে রিটটি করেন এক এইচএসসি পরীক্ষার্থীর পিতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর ইউনুস আলী আখন্দ। এই বিষয়ে মতামত দেওয়ার জন্য 15 জন আইনজীবীকে এমিকাস কিউরি নিয়োগ দিয়েছে আদালত। বুদ্ধ পূর্ণিমার সাধারণ ছুটি 6 মে রোববার। ছুটির কারণে ওই দিন সারা দেশে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ওই দিনের পরীক্ষা 11 মে শুক্রবার সকাল 9:30টায় এবং দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার ছুটি 4 জুন হওয়ার কথা ছিল, কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের চিঠি ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুরোধে ছুটি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড আবু ইউসুফকে গ্রেফতার করেছে র্যাব। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে পালাতে সহায়তা করেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। এই বাসাটি তার স্কুল শিক্ষক স্ত্রীর নামে বরাদ্দ করা। র্যাব জানিয়েছে, আজাদ গত 30 মার্চ ঢাকা ছাড়েন এবং 2 এপ্রিল উত্তরাঞ্চলের হিলি সীমান্ত দিয়ে ভারতে যান, আর তাকে গাড়িতে করে হিলি সীমান্তে নিয়ে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। আমাকে বললো তুমি একটু যাইতে হবে, হিলিতে আমাদের একটা প্রোগ্রাম আছে। আমি আসলে যাইতে চাইনি, পিড়াপিড়ির কারণে গেছি। তারপরে উনি ওখানে হোটেলে নামছেন, আমরা চলে আসছি। হোটেল ক্যাপিলাতে উঠছে, সাথে ছিল না ছেলে। বাংলানগর সরকারি স্টাফ কোয়ার্টার, যেটা 55 নম্বর E55, ওই বিল্ডিং এ ছিল। ওখান থেকে তাকে আনা হয়েছে, ওটা তারই বাসা। জানা যায় যে সে গত 8 বছর যাবৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিল। আর এছাড়া মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট নামে যে একটা প্রতিষ্ঠান আছে উত্তরা 7 নম্বর সেক্টরে, সেটা তো এই ডক্টর ইউসুফ উপদেষ্টা হিসেবে কাজ করতেন। ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীদের অনশনে যোগ দিয়েছেন আন্দোলনরত 2 জন শিক্ষক। অনশনের সাথে সংহতি জানিয়েছেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরাও। এদিকে ভিসির সমর্থক ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুদ আজমি। শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা কমছে না। ভিসির সমর্থক ছাত্ররা আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে আমরণ অনশনের পাশাপাশি বুধবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীরা। তাদের দ্বিতীয় দিনের অনশনে যোগ দেন নাট্য তথ্য বিভাগের শিক্ষক সোমা মমতাজ ও বাংলা বিভাগের ডক্টর শামিমা সুলতানা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি শরীফ ইনামুল কবিরকে পদত্যাগ করার আহ্বান জানান। যে ধরনের দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত এবং যে ধরনের নিপীড়ন তিনি করেছেন তার অবসান দরকার। তারপরে উনি ওই গদিতেই বসে থাকবেন। গদিটায় কি আছে, এত জরুরি কি বিষয় তার ওই গদিতে? আন্দোলনরত শিক্ষকদের সংগঠন শিক্ষক সমাজের আহ্বায়ক জানিয়েছেন, ভিসির অনিয়ম দুর্নীতির কর্মকাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। যে অনিয়ম দুর্নীতি এবং সন্ত্রাসের মদতদাতা হিসাবে উপাচার্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাই আমরা উপাচার্যের পদত্যাগের জন্য আন্দোলন করছি। এদিকে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে অনশনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানান। এ সময় তারা বলেন, সাংস্কৃতিক জোটের কর্মীদের উপর পুলিশ ও ছাত্রদের হামলায় সব ধরনের আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। পুলিশি হামলা এবং ছাত্র সন্ত্রাসীদের হামলা, এই দুটো পরিস্থিতিকে আরো অনেক বেশি অবনতি ঘটিয়েছে এবং তার ফলে আলাপ আলোচনার পথও অনেকখানি রুদ্ধ হয়েছে। তবে আন্দোলনের কারণে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটাচ্ছে, আমাদের ক্লাস ঠিক মতো হচ্ছে না। আমরা একদম হল থেকে আটকে আছি বলতে গেলে, ক্যাম্পাসে থেকে আমরা জেলখানার মতো আছি। আমরা চাই না যে এরকম হোক, আর আমরা এ থেকে মুক্তি যাচ্ছি। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনে 1 মাস ধরে অচল হয়ে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির অনড় অবস্থানে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় দেখা দিয়েছে সেশন জটের আশঙ্কা। এবার ঢাকা মহানগরীর নাগরিক সমস্যা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকার হালচাল।
রাজধানী ঢাকার ৫,০০০ বস্তিতে প্রায় ৪০ লাখ মানুষের বাস। এই নগরীর বাসিন্দা ভোটার হলেও তারা বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। বস্তিবাসীর আবাসনের জন্য সরকারের আলাদা অর্থায়ন এবং প্রকল্প হাতে নেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। শেখ জালালের ক্যামেরায় শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। রহিমা বেগম ভাগ্যের সন্ধানে ৫ বছর আগে কুমিল্লা থেকে আসেন এই শহরে, কিন্তু এখানেও ভাগ্য বিড়ম্বনা পিছু ছাড়েনি তার। প্রতিনিয়ত চলছে জীবনের সাথে যুদ্ধ। এই দৃষ্টি বলে দেয় জীবন নিয়ে কতটা হতাশ তিনি। অনেক কষ্ট, খাবার কষ্ট, থাকার কষ্ট, পাক শাক করবে কষ্ট, ওই পানি কাঞ্জিবিতে জুবরি বান্ধি রসি কোন রকম। তার মতো অসংখ্য রহিমা রয়েছেন রাজধানীর প্রায় ৫,০০০ বস্তিতে। এদের কেউ নদী ভাঙনে হারিয়েছেন বাস্তুভিটা, বেশিরভাগেরই নাই ভিটে মাটি। রাজধানীর বস্তি এখন তাদের ঠিকানা। ভোটারও হয়েছেন অনেকেই। ভোটের সময় কদর বাড়ে তাদের, তারা স্বপ্ন দেখান, কিন্তু ভোট গেলেই তাদের সেই রঙিন স্বপ্ন হয়ে যায় ফ্যাকাশে। ভোট দিবার সময় যে বস্তিতে থাকি সবাই আসে, হেই দিব তেন দিব, মনে করেন ভোটটা গেলে পরে দাঁড়া গেলে চিনি না, পরে আসো, আমরা ব্যস্ত আছি। সব বেলে কষ্ট, পোলাপান পড়ালেখা করাইতারি না, বাতে কষ্ট, কাপড়ে কষ্ট, কামাই করে কেডা, খাওয়ায় কেডা। আমরা দেশে তাই আর অনেক বস্তির ভিতরে আসে আমরা আরো কষ্ট করতেছি, পানি, কারেন্ট, এরপরে আবার বস্তি ভাঙ্গা ভাঙ্গি নিয়ে আমরা খুবই অশান্তির ভিতরে আমরা আছি। জীবন যুদ্ধে পরাজিত হয়ে গ্রাম থেকে শহরে আসছেন এই মানুষগুলো কিছুটা ভালো থাকার আশায়। তারা এখন এ শহরের সিটি কর্পোরেশনের বাসিন্দা, কিন্তু সিটি কর্পোরেশনের সব ধরনের সুবিধা থেকেই তারা বঞ্চিত। তাদের জীবনে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখতে পরোক্ষ ভূমিকা আছে বস্তিবাসীর। তাই তাদের ন্যূনতম সুযোগ সুবিধার কথা ভাবতে হবে সরকারকেই। বস্তিবাসীদের জন্য নির্দিষ্ট আলাদা ধরনের অর্থায়ন করতে হবে, তার জন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে তার বাসস্থানের ব্যবস্থা করা যায়। হয়তো সব বস্তিবাসীর সমাধান এখনই হয়ে যাবে না, কিন্তু এটা একটা শুরু হয়ে গেল এবং পরবর্তী যারাই সরকারে আসবেন তারা এইগুলিতে আরো অর্থায়ন করবেন। সমাজবিদরা বলছেন দরিদ্র হওয়া দোষের নয়, কিন্তু দারিদ্র্যের কবলে পড়ে এসব মানুষ যেন অপরাধের সাথে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে সরকার ও সমাজপতিদেরকেই। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। সংবাদ এবার একটা বিরতি, ফিরে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ সহ সব সুবিধায় বহাল থাকছে আসছে বাজেটে, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু, ১৫টি গ্রামের বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি। এখনো কিছু কথা মেঘলা আকাশের সাথে কথা বলে ফোনটা দাও। হ্যালো বাবা, 1 মিনিট। কথা তো সব মুছে গেছে বাজান। কাছের মানুষের একটি কথাও মুছে যাবে না, কারণ ১৪৯ টাকার সংযোগে আপনি পাচ্ছেন ১৫০ টাকার ফ্রি টক টাইম সহ অনেক কিছু। এছাড়াও প্রতি ১৯ টাকার রিচার্জে পাচ্ছেন ১৯ টাকার বোনাস টক টাইম, ১৯টি SMS ও ১৯টি MMS ফ্রি। কাছে থাকুন, গ্রামীণ ফোন। অনেস্টলি দাঁত একদম শক্ত আর মজবুত করে। AMPM টুথপেস্ট, ফ্রেশ ব্রেথ এনার্জি। এখন দাঁত আরো শক্ত আর আমি আরো কনফিডেন্ট। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, অপূর্ব রেশমি ত্বক আর সুরভিত ফ্রেশ পারফিউমের সাথে। তোমার মায়া সবার হৃদয় গভীরে ছুঁয়ে দাও সজীবতা মনের আরণ ভিড়ে। সতেজ অনুভবে চলতেই থাকে চঞ্চল ইশারা। ব্যাস একটুখানি লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। কোথায় তুমি? আমি আমার বাইক নিয়ে বাসায় যাচ্ছি। ওকে ওকে, বাইক নিয়ে বাসায় যাচ্ছ মানে? তুমি কি বাইক চালাতে পারো নাকি? তুমি বাইক চালা কোথায়? তুমি কি বাইক কিনছো? আর তুমি যে বাইক কিনছো তুমি আমাকে বলো নাই কেন? এভাবে টাকা বাঁচানোর জন্য লাইন কেটে কথা না বলে নিন বাংলালিংক অবিরাম প্যাকেজ। এবার কথা যত বাড়বে রেটও তত কমবে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। হেলমেট পরছো? হ্যাঁ না তো। এখনই বলো, তুমি নিশ্চয়ই অনেক স্পিডে বাইক চালাচ্ছ। এখন স্পিড 40 নিচে নামাও। যদি ভালো না লাগে তো যেও না, মন যদি ভালো না
আপনি কি শুধু কালো চুলের যুগে আটকে আছেন? আপনার সাধারণ আমলা তেল বদলে ব্যবহার করুন নিহার ন্যাচারালস আমলা হেয়ার অয়েল। এতে শুধু আমলা নয়, সঙ্গে আছে ভিটামিন ই সমৃদ্ধ আমন্ডের পুষ্টি, যা চুল শুধু কালোই করে না, তাকে ঘন, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল বানিয়ে সত্যিকারের ভালো করে। নিহার ন্যাচারালস আমলা হেয়ার অয়েল, শুধু কালো নয়, এখন ভালো চুলের যুগ। ওয়াও, এত ফর্সা। কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি দুইটা আলাদা আলাদা। নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেসের জন্য প্রথমে ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম। এখন থেকে এই ফেস ওয়াশ আমার। ফেয়ার এন্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। আরেকটা ওয়াটারমেলন। ভাই তুই কিছু অর্ডার দিবি না? জাঙ্ক ফুড দোস্ত, আই এম অন আ ডায়েট। তুই পাস্তা অর্ডার দিছিস? দোস্ত, এটা সুজি পাস্তা, কোনো ফ্যাট নাই। দি না, তুই না ডায়েটে? কোন চিনি হয় না দোস্ত। তুই প্রন অর্ডার করছিস? আমি বড়টা খাই, তুই ছোটটা খা। সো গুড। ভাই বিল শেয়ার কর। আমি বিল শেয়ার করবো? হ্যাঁ। অর্ডার দিলি তোরা, আমি কেন বিল শেয়ার করবো? তুই তো আমি একটু খাইছি। ফাও খাওয়ার মজা নিতে চাও? এয়ারটেল প্রিপেডে কথা চালাও আর ফাও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রতিদিন পাও। গলা আটকেছে, এজন্যই তো কখনো গার্লফ্রেন্ড হবে না। দেশ জুড়ে এই অমূল্য সম্পর্কের জন্যই আমরা আন্তর্জাতিক মানের অলংকার তৈরি করে থাকি। আপন জুয়েলার্স, সততা। শরীফুল দেখ, চা খাইবো মনে হয়। সুহাস জামদানি ঘরটা কোন দিকে? সুজা। সুহাস জামদানি ঘর? সুজা। সুহাস জামদানি ঘরটা? সুজা 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 সুজা। তোর সুজা সুজা করতে আর ভালো লাগে না। জামদানি কি মাগনা দিতেছে নাকি? ও সুজন, এত লোক জানলো কেমনে? রবি মোবাইল অ্যাডভার্টাইজিং। মোবাইল অ্যাডভার্টাইজিং রবিতে এবার হবেই। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আবারও স্বাগত বৈশাখী সংবাদে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইলিয়াসকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী। 6 মে সারা দেশে আবারও বিএনপির বিক্ষোভ। তালিকায় না থাকায় বিএনপি নেতাদের জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের আপত্তি। মাহমুদউদ্দিন খোকনের জামিন প্রশ্নে বিভক্ত আদেশ। পাবলিক পরীক্ষার সময় হরতাল কেন অবৈধ হবে না, বিরোধী দলীয় নেতা সহ 7 জনের প্রতি হাইকোর্টের রুল। ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশনে যোগ দিলেন শিক্ষকরাও। পেশাজীবীদের সংহতি, বুয়েটেও অচল অবস্থা। এবং নাগরিক সুবিধা বঞ্চিত রাজধানীর 5,000 বস্তির প্রায় 40 লাখ মানুষ। বিশেষ প্রকল্প নিতে সরকারের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ। যাচ্ছে অন্যান্য সংবাদে। সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ পদত্যাগ করেছেন। ডেস্টিনি গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমের উদ্দেশ্যমূলক অপপ্রচারের কারণে বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন বিউটি সমাদ্দার। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরামের সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি ডেস্টিনি গ্রুপেরও প্রেসিডেন্ট। সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে উদ্দেশ্যমূলকভাবে ডেস্টিনির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি টেনে সেক্টর কমান্ডার্স ফোরামকেও বিতর্কিত করার হীন চেষ্টা করা হচ্ছে। তাই সংগঠনটিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেক্টর কমান্ডার্স ফোরামকে ব্যবহারের নিয়ে একটা কথা উঠেছে, সেজন্য আমি নিজে সেক্টর কমান্ডার্স ফোরামের পদ থেকে সরে আসি, যাতে কোনোভাবেই
এই বিতর্ক সেক্টর কমান্ডার্স ফোরামকে স্পর্শ করতে না পারে। ডেস্টিনি না ছেড়ে সংগঠনটি থেকে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ডেস্টিনি দেশের অর্থনীতির স্বার্থেই কাজ করছে। আমি যেখানেই যাই না কেন, আমি আজকে এখান থেকে চলে গেলেও আমাকে কিন্তু সেই বিতর্ক থেকে ঊর্ধ্বে রাখা হবে না, কিন্তু আমি চাই না সেই বিতর্কের সাথে সেক্টর কমান্ডার্স ফোরাম সংযুক্ত হোক। ডেস্টিনি নিয়ে সব ধরনের তদন্তকে স্বাগতও জানিয়েছেন তিনি। যে কোনো আইনগত তদন্তে আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু কথাটা হচ্ছে এই, আগে চুরি হয়েছে কিনা সেটা এস্টাবলিশ করেন, তারপরে চোর ধরেন। অবিলম্বে এমএলএম ব্যবসায়ের নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানান তিনি। বিটু সমাদ্দার, বৈশাখী নিউজ, ঢাকা। আসন্ন বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ সহ বিরাজমান সব সুবিধায় বহাল থাকবে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে নতুন আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা সভায় এসব বলেন এনবিআর চেয়ারম্যান। রিপোর্ট শাহরিয়ার ইমনের। 2012-13 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে 10 দফা প্রস্তাবনা পেশ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য 15% পর্যন্ত কর মওকুফের দাবিও জানায় তারা। একটা কোম্পানি যখন নিউলি লিস্টেড হয় তখন যদি প্রথম বছর যদি ওনাদের 15% ট্যাক্স রিবেট দেওয়া হয়, তাহলে নতুন নতুন কোম্পানি আসলে পরে বাজারটা আরো এক্সপ্যান্ড করবে, বাজারের ঝুঁকিটা কমে যাবে। প্রস্তাব দিচ্ছি যে 25,000 পর্যন্ত ট্যাক্স যাতে কর্তন না করা হয়। বছরে 10 লাখ টাকার কম আয়ের বিনিয়োগকারীরা শেয়ার বাজারে 50,000 টাকা বিনিয়োগ করলে আয়কর অর্ধেক মওকুফ করার দাবি জানান ডিএসসি সভাপতি। আপনি যে প্রণোদনা আমাদের দিয়েছেন সে প্রণোদনা কন্টিনিউ করবে, এর বাইরে যদি আপনি ছোটখাটো কিছু দিতে পারেন যেটা আমরা তুলে ধরেছি। বিদ্যমান অপ্রত্যাশিত অর্থে 10% কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ সহ আগের দেওয়া সব সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। অব্যাহত থাকবে এবং কারণ মার্কেটকে যত শক্তিশালী করা যায় সেটি আমাদের লক্ষ্য। তো এটি আছে এবং সাধারণ যারা বিনিয়োগকারী তারা কোনো ক্রমেই যেন কখনো হার্ট না হয় সেটা অবশ্যই আমরা। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সন্ধ্যায় জামালপুর মহিলা কলেজ গেটের সামনে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ কমপক্ষে 30 জন আহত হয়। এ সময় বিক্ষোভকারীরা 10টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া দুপুরে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল শেষে ভুবন মোহন পার্কে সমাবেশ করে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। বগুড়ায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে মিশন পাড়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে চাকসারায় যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল জেলা বিএনপির নেতাকর্মীরাও। এছাড়া কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, কুড়িগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 50 জন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে 3000-এরও বেশি ঘরবাড়ি। 15টি গ্রামের বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন এলাকা। এদিকে দিনাজপুরে গতরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ফসল এবং আম ও লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে বিরল উপজেলায়। বোরো ও ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে বেশি। এদিকে কিশোরগঞ্জ, মাগুরা ও সাতক্ষীরায় বজ্রপাতে 4 জন মারা গেছে। সময় হলো বিরতির, আর বিরতির পর থাকছে প্রথমবারের মতো মিয়ানমারের পার্লামেন্টে অং সান সুচি, আফগানিস্তানে ঝটিকা সফর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং সরকারের কাছে 2014 সালের টি-20 বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল সবাই। রোজ রোজ এত কাজ করতে ভাল লাগে না।
পাশের বাড়িতে কইছে 200 টাকা বাড়ায় দিব। এসিটা চলেন তো, যা গরম পড়ছে। কোনো সমস্যা নেই, মাথা ঠান্ডা রাখেন। প্যারাশুট অ্যাডভান্স নিয়ে এলো নতুন কুলিং হেয়ার অয়েল, নারিকেলের পুষ্টি সাথে 21টি প্রাকৃতিক উপাদান। যা, তোকে 2 ঘন্টা আগে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। নতুন প্যারাশুট অ্যাডভান্স কুলিং হেয়ার অয়েল, মাথা ঠান্ডা রাখেন। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে, মেতে উঠি উল্লাসে তাই এক সুরে। এখন বাংলালিংক দেশ নতুন সংযোগ মাত্র 149 টাকা, আর সাথে থাকছে 170 টাকা ফ্রি টক টাইম এবং 500 ফ্রি SMS। এছাড়াও প্রতি 20 টাকা রিচার্জে উপভোগ করুন ফ্রি মিনিট, SMS এবং ইন্টারনেট। দেশ 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 বাংলালিংক দেশ, দেশ 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 বাংলালিংক দেশ। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, অপূর্ব রেশমি ত্বক আর সুরভিত ফ্রেশ পারফিউমের সাথে। পেশাবারা তোমার মায়া সবার হৃদয় গভীরে, ছুঁয়ে দাও সজীবতা মনের আরোর ভিড়ে। সতেজ অনুভবে চলতেই থাকে চঞ্চল ইশারা। ব্যাস একটুখানি লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। এই যে স্পিড খাচ্ছেন, স্পিড খেলে কি হয় জানেন? এনার্জি বাড়ে। আর এই যে টনকেটন এনার্জি বাড়লো, এত এনার্জি দিয়ে কি করবেন? আর সেজন্য আজকের স্পিড চ্যালেঞ্জ তৈলাক্ত বাষ্পে উপরে ওঠা। ওকে চলেন। মনে হচ্ছে না এই ঝোলাঝুলি ওঠানামা থামবে। আসলে স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। স্পিড হ্যাপি এনার্জি। সকালবেলা 6, বিকেলবেলা 9, বন্ধু আমরা 3 রাত কিংবা দিন। এক্সকিউজ মি, একটু থামবেন? এত আয়োজন করে এসব জটিল কথা বলার কোনো মানেই হয় না। সিম্পল জিনিস সহজ করে বলি, যেমন এয়ারটেল প্রিপেইডের নতুন প্যাকেজ সবাই, যে কোনো অপারেটরের সবাইকে এখন বন্ধু বানিয়ে নেওয়া যায়, জানো সেটা? আর সবার সাথে কল রেট মাত্র 65 পয়সা। সিম্পল, পছন্দের অপারেটরের সবাই বন্ধু, সবাই এফএনএফ, সবার সাথে 65 পয়সা কল রেট। বিশ্বাস না হলে 1212 কল করেই দেখো। এ তো আমের অসুখ। আরো খাটি আম পাবে অনেকে না। পাকা আম, খাটি আম, খাটি আম, পাকা আম, খোঁজ 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 খোঁজ। তার মানে ম্যাঙ্গোলি পাকা আমের বিশুদ্ধ রস। ম্যাঙ্গোলিতে ক্ষতিকারক অ্যাসিড নেই, তাই বুক জ্বালাপোড়া করে না, শুধুই পাকা আমের বিশুদ্ধ রস। Age robbed skin of its natural glow. Discover Pond's Gold Radiance, a blend of real gold and our most effective anti-aging technology that works on the 4 dimensions of radiance, like wrinkles, uneven skin tone, dryness, and dullness. Recapture the radiant glow of youthful skin. Pond's Gold Radiance. বিরতির পর আবারও স্বাগত বৈশাখী সংবাদে। যান্ত্রিক ত্রুটির কারণে 11.5 ঘন্টা দেরিতে উড়ল ইউনাইটেড এয়ারওয়েজের কলকাতাগামী একটি ফ্লাইট। 32 জন যাত্রী নিয়ে বেসরকারি মালিকানাধীন সংস্থার ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা বুধবার সকাল 10টায়, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয় বলে জানান পাইলট। বিকল্প উড়োজাহাজ না থাকায় যাত্রীরা বিমানবন্দরের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন পরবর্তী ফ্লাইটের জন্য। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের। পরে সন্ধ্যায় কাঠমান্ডু থেকে ফিরে আসা ফ্লাইটে রাত 9:30টায় কলকাতার যাত্রীদের পাঠানো হয়।
কাল ঢাকায় শুরু হচ্ছে জরুরি প্রসূতি সেবা ও নবজাতকের যত্ন বিষয়ে এশীয় অঞ্চলের সভা। 4 দিনব্যাপী এই সভায় 29 দেশে 275 জন মা এবং শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেবেন। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবির একথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় USAID-এর মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশু স্বাস্থ্য বিষয়ে সমন্বিত কার্যক্রম এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন USAID-এর বাংলাদেশ মিশনের পরিচালক রিচার্ড ওয়েন। এখন দেশের বাইরের সংবাদ। দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হিলারি ক্লিন্টন। সফরকালে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হিলারি ক্লিন্টন। বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে ওয়াশিংটনে হিলারি সাংবাদিকদের বলেন, দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই এই বৈঠকের লক্ষ্য। এছাড়া উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু ইস্যু সহ সিরিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সংগ্রামী রাজনৈতিক জীবনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রথমবারের মতো পার্লামেন্টে বসলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি। আর তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD 20 বছরেরও বেশি সময় পর যোগ দিল পার্লামেন্ট অধিবেশনে। অং সান সুচি ঘোষণা দিয়েছেন, সারা জীবন মিয়ানমারের গণতন্ত্র ও জনগণের স্বার্থে কাজ করে যাবেন তিনি। আরও জানাচ্ছেন শামীম আহসান। সম্প্রতি উপনির্বাচনে জয়ের পর সূচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি LLDর সদস্যদের শপথ নেয়ার আমন্ত্রণ জানায় থেইন সরকার। কিন্তু শপথ বাক্যের শব্দচয়নে কিছু রদবদলের দাবি তোলে সূচির দল NLD। এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ না নেয়ায় পার্লামেন্ট বর্জনের ঘোষণা দেন অং সান সুচি। তবে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মিয়ানমার সফরের সময় গেল সোমবার পার্লামেন্টে অংশ নেয়ার ঘোষণা দেন গণতন্ত্রের মানসকন্যা সূচি। বুধবার সকালে নেপিদোতে নবনির্বাচিত এমপিদের নিয়ে জীবনের প্রথমবারের মতো পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন সূচি। এই দিনটিকে তিনি মিয়ানমারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে সূচি সাংবাদিকদের জানান, একমাত্র সময়ই পারে এ প্রশ্নের সঠিক উত্তর দিতে। সূচি ও তার দলের সদস্যদের শপথ বাক্য পাঠ করান পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সুইমান। শপথ বাক্যের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে সূচি বলেন, দীর্ঘ 20 বছর পার্লামেন্টের বাহিরে গণতন্ত্রের জন্য যেভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, সেভাবেই ভবিষ্যতে জনগণের পক্ষে কাজ করে যাবেন তিনি। গত 1 এপ্রিল 44 আসনের উপনির্বাচনে 43 আসনে জয়ী হয় সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD। পার্লামেন্টে বিরোধী দল হিসেবে তাদের অংশগ্রহণ মিয়ানমারের রাজনীতিতে বড় অগ্রগতি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। মার্সেল খেলার সংবাদ। সালে টি-20 বিশ্বকাপের জন্য সরকারের কাছে 1 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়সূচির প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সচিবালয়ের ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাক প্রস্তুতিমূলক সভায় আজ টি-20 বিশ্বকাপ সামনে রেখে কিছু প্রস্তাবনা আনা হয়। প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে 31 মার্চ টুর্নামেন্টের উদ্বোধন হবে। এছাড়া শেরেবাংলা স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সহ 7টি ভেন্যু প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য দল ধরা হয়েছে পুরুষ দল 16টি ও মহিলা দল 8 অথবা 10টি। 2014 সালে এককভাবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের আয়োজন করবে। মহিলাদের টি-20 বিশ্বকাপের ভেন্যুর প্রস্তাব করা হয়েছে কক্সবাজার স্টেডিয়ামকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর আজকের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেয়া 159 রানের টার্গেটে ব্যাট করছে কিংস 11 পাঞ্জাব। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। দলের 7 রানে মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে চাপে পড়ে তারা। তবে ক্রিস গেইল ও বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত 20 ওভারে 158 রান করে বেঙ্গালুরু। গেইল 71 ও কোহলি 45 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত কিংস 11 পাঞ্জাবের সংগ্রহ 1 উইকেটে 48 রান। He's on 31 of just 20 balls. The strike rate is 155. Struck it well. There is the field in the deep.
এই ছিল রাত 10টার সংবাদ। এখন সাদিয়া আপনাদের জানিয়ে দেবেন বাংলালিংক বৈশাখী সংস্কৃতি ও বিনোদন সংবাদ। ধন্যবাদ তাইজিন। তবে তার আগে নিব ছোট্ট একটা বিরতি। কোথায় তুমি? আমি আমার বাইক নিয়ে বাসায় যাচ্ছি। ওকে ওকে। বাইক নিয়ে বাসায় যাচ্ছ মানে? তুমি কি বাইক চালাতে পারো নাকি? তুমি বাইক চালা কোথায়? তুমি কি বাইক কিনছো? আর তুমি যে বাইক কিনছো তুমি আমাকে বলো নাই কেন? এভাবে টাকা বাঁচানোর জন্য লাইন কেটে কথা না বলে নিন বাংলালিংক অবিরাম প্যাকেজ। এবার কথা যত বাড়বে রেটও তত কমবে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। হেলমেট পরছো? হ্যাঁ না তো। এখনই বলো। তুমি নিশ্চয়ই অনেক স্পিডে বাইক চালাচ্ছ। এখনই স্পিড 40 নিচে নামাও। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে মেতে উঠি উল্লাসে তাই এক সুরে। এখন বাংলালিংক দেশ নতুন সংযোগ মাত্র 149 টাকা আর সাথে থাকছে 170 টাকা ফ্রি টক টাইম এবং 500 ফ্রি এসএমএস। এছাড়াও প্রতি 20 টাকা রিচার্জে উপভোগ করুন ফ্রি মিনিট, এসএমএস এবং ইন্টারনেট। দেশ 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 বাংলালিংক দেশ। দেশ 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 বাংলালিংক দেশ। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। স্বাগত বাংলালিংক বৈশাখী সংস্কৃতি ও বিনোদন সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলালিংক সংবাদ শিরোনাম। রাজধানীতে শুরু হয়েছে শিল্পী নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী। উঠে এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটে মাতৃমৃত্যু, স্বাস্থ্য ঝুঁকি। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের 91তম জন্মবার্ষিকী আজ। উপমহাদেশ জুড়ে নানা আয়োজন। এবং যুক্তরাষ্ট্রে মিশরিত হয়ে গেল রোবটদের অভিনব প্রতিযোগিতা। আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এই আয়োজন। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো আয়োজনে। ধানমন্ডি ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে শিল্পী নাইমুজ্জামান প্রিন্সের মাতৃত্ব বিষয়ে একক আলোকচিত্র প্রদর্শনী। এতে বাংলাদেশের প্রেক্ষাপটে সন্তান জন্মের সময় মাতৃমৃত্যু, স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী। মাসুম খানের রিপোর্ট। বাল্যবিবাহের কারণে অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে অকাল মৃত্যুর কোলে ঝুলে পড়েন দেশের অনেক নারী। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয় শিশুরও। তবে গত 10 বছরে এ অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। গর্ভকালীন মায়েদের স্বাস্থ্যসেবা, পরিচর্যা কিংবা সন্তান প্রসবের সময় হাসপাতালে পাঠানোর বিষয় উঠে এসেছে প্রদর্শনীতে। গর্ভাবস্থায়ও ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় নারীদের। এছাড়া প্রসবকালীন হাসপাতালে যাওয়ার যানবাহনের সংকটেও ভুগতে হয় অনেককে। এসব বিষয়ও উঠে এসেছে আলোকচিত্রে। শহরে মাতৃ স্বাস্থ্য সেবা অনেকটা সন্তোষজনক হলেও পর্যাপ্ত সুবিধা পান না গ্রাম অঞ্চলের নারীরা। প্রতি বছর সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু হয় অনেক মা ও শিশুর। তবে একটু সচেতনতা পারে শিশু এবং মায়ের জীবন বাঁচাতে। মার্জিনালাইজ কমিউনিটি, হ্যাঁ, তাদের কোন কোন সেবাগুলো দেওয়া দরকার, স্পেশালি মায়েদের জন্য যারা নতুন মা হবে, তাদের জন্য মিডওয়াইফ প্রতিটা গ্রামে 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 স্কিল্ড মিডওয়াইফ থাকা লাগবে, যেন কোনো বাচ্চা বা কোনো মা যেন বাচ্চা জন্ম দিতে যেয়ে সে বা তার বাচ্চা যেন মারা না যায় এবং কোনো রকম শারীরিক সমস্যা যেন না হয়। প্রদর্শনী চলবে 23 মে পর্যন্ত আর তা খোলা থাকবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। মাসুম খান, বৈশাখী নিউজ, ঢাকা। রাজধানী শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে পরিবেশিত হল ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীতের সব শাখায় সমান কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত সাধক আলাউদ্দিন খাঁ। সেতার সহ যন্ত্রসঙ্গীত পরিবেশনে জয় করেছেন বিভিন্ন দেশের সঙ্গীত পিপাসুদের হৃদয়। তার স্মরণে বাংলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য, গান এবং যন্ত্রসঙ্গীত পরিবেশন করা হয়। আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক সন্ধ্যা। আনন্দযাত্রা সাংস্কৃতিক মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। নিমাই সরকারের পরিচালনায় আবুধাবির জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হাবিবুল হক খন্দকার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে লালন শাহের জীবন সাধনা নিয়ে নির্মিত গৌতম ঘোষের ছবি মনের মানুষ প্রদর্শিত হয়। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা প্রয়াত সত্যজিৎ রায়ের 91তম জন্মবার্ষিকী আজ।
1921 সালের এই দিনে কলকাতায় জন্ম নেন বিশ্ববরেণ্য এ পরিচালক। উপমহাদেশের চলচ্চিত্রকে বিশ্ব অঙ্গনে সম্মানের আসনে বসিয়ে দেওয়ার কৃতিত্ব মূলত তারই। একাধারে ছিলেন সফল লেখক ও আঁকিয়ে। তার জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত কলকাতা সহ গোটা উপমহাদেশ। আরো জানাচ্ছেন সাজেদা হক। 1921 সালের এই দিনে কলকাতায় জন্ম নেন সত্যজিৎ রায়। শৈশব থেকেই বড় হয়েছেন বাবা সুকুমার রায়ের সৃজনশীলতার ছায়ায়। পথের পাঁচালী ছবি দিয়ে পরিচালনার কাজ শুরু করেন তিনি। কোথায় গেলাম রে? ওগুলো কি রে? বহুমুখী প্রতিভার অধিকারী সত্যজিৎ রায় লেখক, আঁকিয়ে, গীতিকার, সুরকার, প্রযোজক পরিচয়কে ছাপিয়ে বিশ্বখ্যাতি পেয়েছেন পরিচালক হিসেবে। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী কান পুরস্কার সহ 11টি আন্তর্জাতিক পুরস্কার পায়। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। বাংলা সাহিত্য, চলচ্চিত্র সহ বিশ্ব সংস্কৃতিতে এক ভিন্নতর মাত্রা যোগ করেছেন সত্যজিৎ। অপুর সংসার, ঘরে বাইরে, চারুলতা, জলসাঘর, ফেলুদা, অপরাজিতা সহ অন্তত 37টি কালজয়ী চলচ্চিত্র সেই সাক্ষ্য বহন করে। দেখো 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 কি ফেলে দিয়ে গেল গো! প্রকৃতি, পরিবেশ আর জীবনকে ঘিরে ছবি নির্মাণের যজ্ঞ সত্যজিতের। ডিটেলিং এর নিপুণ কারিগর এই চলচ্চিত্রকার বিশ্ব চলচ্চিত্রে স্মরণীয় হয়ে রয়েছেন এবং রইবেন। সাজেদা হক, বৈশাখী নিউজ। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে হয়ে গেল রোবটদের এক অভিনব প্রতিযোগিতা। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রতি বছরই যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার, যেখানে শিক্ষার্থীদের পরিচালনায় থাকা রোবটগুলো অংশ নেয় বিভিন্ন ধরনের খেলায়। চমৎকার এই প্রতিযোগিতা নিয়ে দেখুন হাবিবুর রহমানের রিপোর্ট। প্রথম দেখায় মনে হবে বল নিয়ে নিছক ছোটাছুটি করছে রোবটগুলো। আসলে বিচিত্র আকারের এই রোবটগুলো খেলছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে, যেখানে শিক্ষার্থীরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবটগুলো পরিচালনা করে। খেলায় যত দ্রুত সম্ভব নির্দিষ্ট ঘরে বল ফেলতে হয়, একই সাথে সংগ্রহ করতে হয় সবচেয়ে বেশি সংখ্যক ক্রেট। গত কয়েক বছর ধরে ফার্স্ট নামের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় 2300-ও বেশি প্রতিযোগী, যেখান থেকে বিভিন্ন বাছাইয়ের পর চ্যাম্পিয়ন রোবট ও তার পরিচালনাকারী দল নির্বাচন করা হবে। এবারের প্রতিযোগিতায় দর্শক উপস্থিতি ছিল প্রায় 25,000। প্রথম দিকে অনেকটা মজা করে শুরু করলেও বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের শিশুদের কাছে অনেক পছন্দের আয়োজন, এমনটাই জানালেন ফার্স্ট এর প্রতিষ্ঠাতা ডিন ক্যামেন। So we said when we get first going, it's going to have all of the excitement and all of the drama and all of the suspense and all of the recognition and celebration that exists in the world of sports and entertainment, because we are competing for the hearts and minds of kids. প্রতি বছর এপ্রিল জুড়ে চলে প্রতিযোগিতাটি। অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, আর বিজয়ী দলকে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। দর্শক, বাংলালিংক বৈশাখী সংস্কৃত বিনোদন সংবাদে পর্যন্তই। যাবার আগে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইলিয়াসকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। 6 মে সারা দেশে আবারও বিএনপির বিক্ষোভ। তালিকায় না থাকায় বিএনপি নেতাদের জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের আপত্তি। মাহবুবউদ্দিন খোকনের জামিন প্রশ্নে বিভক্ত আদেশ। পাবলিক পরীক্ষার সময় হরতাল কেন অবৈধ হবে না, বিরোধী দলীয় নেতা সহ 7 জনের প্রতি হাইকোর্টের রুল। ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনে যোগ দিলেন শিক্ষকরাও। পেশাজীবীদের সংহতি, বুয়েটেও অচল অবস্থা। নাগরিক সুবিধা বঞ্চিত রাজধানীর 5000 বস্তির প্রায় 40 লাখ মানুষ। বিশেষ প্রকল্প নিতে সরকারের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ। পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ সহ সব সুবিধায় বহাল থাকছে আসছে বাজেটে, জানালেন এনবিআর চেয়ারম্যান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে 5 জনের মৃত্যু। 15টি গ্রামের বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি। প্রথমবারের মতো পার্লামেন্টে বসলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি। এবং সরকারের কাছে 2014 সালে টি-20 বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এখনকার মতো এ পর্যন্তই। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।